আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠে। তোমরা এখানে লক্ষ্য করো যে একটি বাড়ির বা একটা মাঠের, একটি বাগানের সীমানা প্রাচীর আমরা কেন দেই? নিশ্চয়ই সেই বাড়িটি, মাঠটি কিংবা সেই বাগানটিকে রক্ষা করার জন্য। কিন্তু একটি উদ্ভিদ কোষের ব্যাপারে যদি চিন্তা করো, তাহলে এই কোষটিকে কে রক্ষা করে? উদ্ভিদ কোষের বাইরে কি এরকম কোনো সীমানা প্রাচীর রয়েছে? নিশ্চয়ই রয়েছে, এবং এটি তোমরা জানো যে একটি কোষের বা একটি উদ্ভিদ কোষের চারদিকে কিন্তু এই যে কোষ ঝিল্লিটা রয়েছে, তার বাইরে কিন্তু কি রয়েছে? আর একটি আবরণী রয়েছে, বা এর আর একটি প্রাচীর রয়েছে। মূলত আমরা এটাকে বলেছি হলো কি, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর নিয়েই আমরা আজকে আলোচনা করব। একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছি, তার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় লেকচারের কোষ প্রাচীর বা কোষের, উদ্ভিদ কোষের বাইরের যে আবরণী, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই কোষ প্রাচীর, এটি হলো একটি উদ্ভিদ কোষ। এটি আমরা একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি, উদ্ভিদের একটি কোষ, উদ্ভিদ কোষ। কারণ উদ্ভিদ কোষ কি দেখে সহজে বুঝবো আমরা? এর প্রাচীর এবং এর মধ্যে কি রয়েছে? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট রয়েছে। তো এখান থেকে আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি, এবং একটি উপাদান দেখতে পাচ্ছ তোমরা, সেলুলোজ। তোমাদেরকে যদি বলা হয় যে উদ্ভিদ কোষের এই কোষ প্রাচীরটি একক কোন উপাদান দিয়ে গঠিত, মূলত কয়েকটি উপাদান থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটি, মৌলিক উপাদানটি দিয়ে গঠিত, সেটি হচ্ছে সেলুলোজ। লক্ষ্য করি তাহলে এটি হচ্ছে একটি প্রাণী কোষ। এটি দেখে আমরা সহজেই বুঝতে পারছি। এর বাইরের দিকে যে আবরণী রয়েছে তাকে আমরা বলেছি কোষ ঝিল্লি, বা এর নাম হচ্ছে কি প্লাজমা মেমব্রেন, অথবা বলে থাকি সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বাইরের যে প্রাচীরটা, এরও কিন্তু এরকম কোষ ঝিল্লি রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে, কিন্তু তার বাইরে, এর একেবারে বাইরের দিকে আমরা এই কোষ প্রাচীর দেখতে পাই। এখন অবস্থান কোথায় যদি আমরা এটি চিন্তা করি, যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের চারদিকে অপেক্ষাকৃত শক্ত এবং জড় আবরণ। এটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, যা দ্বারা প্রাণী এবং উদ্ভিদ কোষের পার্থক্য নির্ণয় করা হয়। কোষের অবস্থান, বয়স এবং কাজের ভিত্তিতে এর পুরুত্ব, গঠন এবং রাসায়নিক চরিত্রের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। এই কোষ প্রাচীর কি কি অংশ নিয়ে গঠিত? আমরা যদি একটি কোষ প্রাচীরকে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, খুব ছোট করে এই অংশটা কেটে নিয়ে আবার জুম করে বড় করে যদি আমরা দেখি, মাঝখানে একটা অংশ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মধ্যপর্দা। এরপরে রয়েছে প্রাথমিক কোষ প্রাচীর, আর একেবারেই ভেতরের দিকে রয়েছে সেকেন্ডারি প্রাচীর। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে কি রয়েছে, কতগুলো ছিদ্র রয়েছে, যার ভেতর দিয়ে এই কোষ প্রাচীর অন্য পার্শ্ববর্তী একটি কোষের সাথে সংযোগ রক্ষা করে, প্লাজমা ডেজমাটা। এবং এর মধ্যে আরেকটি অংশ রয়েছে হলো কূপ। এই যে অংশগুলো, এগুলো নিয়েই মূলত আমাদের কোষ প্রাচীরের গঠিত, বা কোষ প্রাচীরের বিভিন্ন অংশ। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, প্লাজমা ডেজমাটা এবং কূপ, এগুলো হচ্ছে কোষ প্রাচীরের অংশ। তো আমরা যদি এর ভৌত গঠন নিয়ে আলোচনা করি, আমরা মূলত মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর, এটা কোষ প্রাচীর। এভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মাঝখানে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মধ্যপর্দা। এবং একটি মধ্যপর্দার দুপাশেই কিন্তু কি থাকে? দুটি কোষ থাকে, কারণ কোষগুলো একটি আর একটির সাথে খুবই ঘন সন্নিবিষ্ট অবস্থায় অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে। অর্থাৎ একটি মাঝখানে একটি মধ্যপর্দা, ঠিক তার পাশের যে কোষটা আছে সেখানে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, তার পাশে যেটা আছে তার প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এটি একটি কমন পর্দা হিসেবে কাজ করে। তাহলে এই যে তিনটি অংশ, এগুলোর ভৌত গঠন আলোচনা করলেই কিন্তু আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো চলো আমরা প্রত্যেকটি অংশ ধরে আলোচনা করার চেষ্টা করি। এবং শুরুতেই আমরা বলছি হলো মধ্যপর্দা। চিত্রটি একটি ভালো করে লক্ষ্য করো। আমি আবারও বলি, এর আগেও বলেছি যে পাশাপাশি দুটি কোষের ক্ষেত্রে, একটি কোষ যদি এইদিকে হয়ে থাকে, একটি কোষ আর একদিকে হয়ে থাকে, তাহলে দুটোর ক্ষেত্রে এই মধ্যপর্দা কি থাকে?
কমন থাকে বা সাধারণ থাকে। তাহলে দুটি কোষের মধ্যবর্তী একটি সাধারণ পর্দা, এটি নামেই পরিচিত, এবং মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে এটি উৎপত্তি হয়ে থাকে। ফ্রাগমোপ্লাস্ট, এটি শব্দ মনে রাখবে এখানে, ফ্রাগমোপ্লাস্ট ও ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা গঠন করে। অর্থাৎ ফ্লাগমোপ্লাস্ট এবং ভেসিকল এই দুটো মিলে কি তৈরি করে? মধ্যপর্দা গঠিত হয়। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটা কি হয়? জেলির মতো অনেকটা আকার ধারণ করে। মধ্যপর্দাটা বা সাধারণ যে পর্দা আছে, ল্যামেলি আছে, সে মিডিল ল্যামেলিটা পেকটিক অ্যাসিড থাকার কারণে কিন্তু এই অবস্থা। এটা সিমেন্টের মতো দুটি কোষকে কি করে? একসাথে যুক্ত করে রাখে, এবং এটি বিগলিত হয়ে গেলে দুটি কোষ কি হয়? আলাদা হয়ে যায়। কোনো কারণে যদি এই মধ্যপর্দা বা মিডল ল্যামেলাটা এটি বিগলিত হয়ে যায়, তাহলে কোষ দুটো আর একসাথে থাকতে পারে না। একক কোষে কোনো মধ্যপর্দা থাকে না। তার মানে যে কোষটা একক, তার মধ্যে কোনো মধ্যপর্দা নেই, তার হয়তো প্রাথমিক প্রাচীর আছে এবং সেকেন্ডারি প্রাচীর রয়েছে, কিন্তু মধ্যপর্দা থাকে না। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, তোমরা এখানে দেখো যে এই যে মাঝখানে মধ্যপর্দা, এটির আহ, সাথে কিন্তু কি তৈরি হয়েছে? কূপ তৈরি হয়েছে। তার মানে যে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর, এগুলোর মাঝে মাঝে কি থাকে? এরকম একটি করে কূপ থাকে। এরকম ছিদ্রের মতো অংশ তৈরি হয়, দুটো সরাসরি পাশে মিলে যায় না, এরকম দুটি অংশের মাঝখানে এই অংশটাকে বলা হয় কূপ। তাহলে মধ্যপর্দার উপর প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু নলাকার গর্ত তৈরি হয়, একে কি বলা হয়? কূপ বলা হয়। এবং দুটি কূপ পাশাপাশি থাকলে একে কি বলা হয়? পিট জোড় বলে। যে পাশাপাশি আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি, যে যেখানে প্রাথমিক প্রাচীরটি তৈরি হয়নি এবং মধ্যপর্দাটা রয়েছে, এই জায়গাটার অংশটার নাম দিয়েছি আমরা হলো কূপ এলাকা বলেছি আমরা। এরপরে আরেকটা অংশ একটু লক্ষ্য করো এখানে, যেই যে প্রাচীরের মধ্যে কি আছে? অনেকগুলো ছোট ছোট গর্ত বা ছিদ্রের মতো তৈরি হয়, এগুলোর নাম বলেছি আমরা প্লাজমা ডেজমাটা। তাহলে প্লাজমা ডেজমাটা কোষ প্রাচীরের অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে, এই যার মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র দ্বারা উভয় কোষের প্রোটোপ্লাজম কি থাকে? কানেক্টেড থাকে। ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ধরনের সূত্রক বা এর মধ্যে কিছু অংশ দ্বারা কি থাকে? এরা কানেক্টেড থাকে, যুক্ত থাকে। এই যে সূত্রকগুলো প্লাজমা ডেজমাটা বলা হয়ে থাকে। যে সূক্ষ্ম ছিদ্রগুলো আছে, তার মধ্যে যে সূত্রকগুলো আছে, এগুলোকে বলা হয় প্লাজমা ডেজমাটা। একটু ভালো করে যদি লক্ষ্য করি, এই ছিদ্রের মধ্যে যে সূত্রকগুলো এখানে আছে, এগুলো একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় থাকে। বিজ্ঞানী ট্যাংলে প্লাজমা ডেজমাটা আবিষ্কার করেন এবং এর মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষিত হয়। একটা কোষ থেকে আর একটা কোষের বিভিন্ন উপাদানের এক্সচেঞ্জ হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে প্রাথমিক কোষ প্রাচীর, এই যে যে অংশটাকে আমরা মার্কিং করেছি, এটি হচ্ছে কি প্রাথমিক কোষ প্রাচীর বা দুটো পাশাপাশি কোষের অংশ। তাহলে মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু একটি পাতলা স্তর তৈরি হয়, যার নাম দিয়েছি আমরা প্রাথমিক প্রাচীর। এরপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটি হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর বাইরের অংশটি হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর বলে থাকি আমরা। কোনো কোনো কোষে, যেমন ট্রাকিড এবং ফাইবার, এই প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ, লিগনিন, পেকটিন এই জাতীয় যে উপাদানগুলো আছে, এগুলো জমা হয়ে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু আরো একটি স্তর তৈরি হয়, যা সেকেন্ডারি প্রাচীর নামে পরিচিত। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হওয়ার পর ঘটে থাকে। কোষ যখন একটা কমপ্লিট তার বৃদ্ধি শেষ হয়ে যায়, তারপরের পরবর্তী ধাপের ক্ষেত্রে আসলে এই সেকেন্ডারি কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয়ে থাকে। ভাজক টিস্যু ও অধিক মাত্রায় বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। যেহেতু আমরা বলছি যে কোষ তৈরি হওয়ার পর এটি তৈরি হয়, মানে স্থায়ী যে টিস্যুগুলো আছে, তার মধ্যে যে কোষগুলো আছে, এগুলোর মধ্যে এটি তৈরি হয়। কিন্তু ভাজক টিস্যু সে তো বিভাজনক্ষম, এই জন্য, এবং অধিক মাত্রায় বিপাকীয় যে কোষগুলো আছে, তার মধ্যে সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীরকে আবার যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, এর মধ্যে কিন্তু আরো 1, 2, 3 তিনটি স্তর রয়েছে। আমরা যদি একেবারে বাইরের স্তরকে এভাবে চিন্তা করি, তাহলে এটি হচ্ছে কি বহিঃস্তর, মাঝখানের স্তর এটি হচ্ছে মধ্যবর্তী স্তর, এবং ভেতরের স্তর এটিকে বলছি আমরা অন্তঃস্তর নামে এটিকে অভিহিত করে থাকি নর্মালি। তো রাসায়নিক গঠন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ও গ্লাইকোপ্রোটিন, এই যে উপাদানগুলো রয়েছে এখানে রাসায়নিক গঠনে, সেলুলোজ, হেমিসেলুলোজ,
লিগনিন ও গ্লাইকোপ্রোটিন। এগুলো হচ্ছে রাসায়নিক উপাদান। যেমন সেলুলোজ দেখতে পেলাম, হেমিসেলুলোজ রয়েছে, এর মধ্যে রয়েছে হলো লিগনিন এবং গ্লাইকোপ্রোটিনের কথা বলছি। এগুলো মিলে কি তৈরি হয়? এই উপাদানগুলো রাসায়নিক উপাদান হিসেবে এই কোষ প্রাচীরের মধ্যে থাকে। প্রিয় শিক্ষার্থী, কোষ প্রাচীরের যদি সূক্ষ্ম গঠন আমরা পর্যবেক্ষণ করি, তাহলে এটি হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরগুলো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আরো তন্তু বা ম্যাক্রোফাইব্রিল নিয়ে গঠিত। প্রত্যেকটি ম্যাক্রোফাইব্রিল আবার মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত। প্রত্যেকটি মাইক্রোফাইব্রিলকে আমরা যদি পর্যবেক্ষণ করি, দেখি, তাহলে এর মধ্যে কতগুলো আরো একক উপাদান দেখতে পারবো, যাদেরকে বলেছিলাম মাইসেলি। প্রত্যেকটি মাইসেলের গঠন কিন্তু আবার কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে আমরা এর গঠনের যে একটা জার্নি, সেই জার্নিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কোষ প্রাচীর, ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিলের বান্ডল, এরপর হলো মাইক্রোফাইব্রিলের বান্ডল নিয়ে একটা ম্যাক্রোফাইব্রিল, এবং অনেকগুলো মাইসেলের বান্ডল নিয়ে হলো একটি করে মাইক্রোফাইব্রিল। তাহলে এগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, যে 1 থেকে 3,000 সেলুলোজ এটি কি তৈরি করে? সেলুলোজের চেইন তৈরি করে। 1 থেকে 3,000 এই সেলুলোজ মিলে কি তৈরি হয়? সেলুলোজের চেইন তৈরি হয়। 100 সেলুলোজের চেইন একটি ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। 1 থেকে 3,000 সেলুলোজ মিলে সেলুলোজের চেইন, এবং 100টা সেলুলোজের চেইন মিলে একটি ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। যে আমরা মাইসেলির কথা বললাম, সে ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। 20টি মাইসেলি একটি মাইক্রোফাইব্রিল তৈরি করে। এরকম একটা মাইক্রোফাইব্রিলকে ভাঙলে বা এটাকে আরো সূক্ষ্ম গঠন পর্যবেক্ষণ করলে আমরা 20টি মাইসেলি পাবো। 250টি মাইক্রোফাইব্রিল মিলে একটি ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। এবং মাইসেলিকে এই কারণে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়ে থাকে। কাজ, কোষ প্রাচীর মূলত কি কাজ করে? কোষের নির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ এবং পরিবহনের ক্ষেত্রে সহায়তা করা, কোষগুলোকে পরস্পর পৃথক রাখা। তো আমরা যদি এটিকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি যে একটি কোষ প্রাচীর, তার গঠন কেমন, তার ভৌত গঠন কেমন, রাসায়নিক গঠন কেমন, সূক্ষ্ম গঠন কেমন, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নই হোক না কেন আমরা এগুলোর উত্তর দিতে পারবো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।